আচ্ছা, তোমাদের আগের ক্লাসে আমরা ফেবেল পড়িয়েছিলাম। ফেবেলটাকে শুধু বাংলায় পরিষ্কার করে মানে বুঝিয়ে দিয়েছিলাম, কিন্তু আজকে একটু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে একটু ব্যাখ্যা দিয়ে দেখাবো। তো দেখো, প্রথম যে আমরা 3টে লাইন তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, সেই বোর্ডেতে তোমরা খেয়াল করো, পাশে বইটা খুলে রাখো। আমরা কবিতাটা দেখতে পাচ্ছি, পুরো টোটাল কবিতাটা দেখো 19টা লাইনে লেখা রয়েছে। তার মধ্যে এই প্রথম 3টে লাইন নিয়েছি। প্রথম 3টে লাইন দেখো, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল, অর্থাৎ পর্বত আর স্কুইরেলের মধ্যে ঝগড়া, দ্বন্দ্ব তৈরি হয়েছে। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটল প্রিগ, আগের জন পরের জনকে বলছে ছোট্ট নীতিবাগীশ। দেখো, পুরো গল্পটা বা পুরো কবিতাটা শুরু হয়েছে স্যাট্রিক্যাল টোনে। স্যাট্রিক্যাল টোন মানে হচ্ছে বিদ্রুপাত্মক ভঙ্গিমায়। তো এখানে বিদ্রুপাত্মক ভঙ্গিমা বলতে কি, মাউন্টেন স্কুইরেলকে মক করছে, জিয়ার করছে, বিদ্রুপ করছে, তাকে বিলিটিল করছে, ছোট করছে তাকে। তাও এখানে লিটিল পিগ, এই লিটিল পিগ শব্দটা কিন্তু মকিং টোন ইঙ্গিত করছে, এবং এইটা একটা অলংকার, এটা একটা বাক্য অলংকার যার নাম হচ্ছে মেটাফর। মেটাফর মানে হচ্ছে উপমা। উপমা কেমন উপমা না, প্রকৃতিতে আলাদা দুটি জিনিসের মধ্যে তুলনা করাটা, এটা হচ্ছে উপমা। যেমন ধরো, মাউন্টেনের সঙ্গে এখানে স্কুইরেলকে তুলনা করা হচ্ছে। মাউন্টেন কি, বিশাল বড় জ্বরজাত উপাদান, প্রকৃতির বক্ষে অবস্থিত। আর স্কুইরেলকে, স্কুইরেল হচ্ছে কি, রক্ত মাংসে গড়া একটা প্রাণী। তো দুজনের মধ্যে কোনো দিকেই তুলনা চলে না, কিন্তু সাহিত্যের সৌন্দর্য বাড়ানোর জন্য আমাদের দেখতে পাওয়া যাচ্ছে এখানে তুলনা করা হয়েছে। এটা এই ধরনের তুলনাকে বলা হয় মেটাফর, অর্থাৎ প্রকৃতিতে আলাদা দুটি উপাদান এবং তাদের মধ্যে তুলনা করা হবে, এবং সেই তুলনাটা নট ক্লিয়ারলি স্টেটেড, অর্থাৎ পরিষ্কার করে ব্যাখ্যা করে তুলনা করা হবে না, মোটামুটি তোমাদেরকে বুঝে নিতে হবে যে এর সঙ্গে এটা তুলনা করা হচ্ছে। এই ধরনের তুলনাকে আমরা বলবো মেটাফর। তো দেখো, আর সেই সঙ্গে বলে রাখি, মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল, অর্থাৎ দুজনের মধ্যে ঝগড়া চলছে। তো মাউন্টেন আর স্কুইরেল দুজনে ঝগড়া কি করে করতে পারে? ঝগড়া করা তো হিউম্যান কোয়ালিটি, মানুষ বা অন্যান্য পশুদের মধ্যে ঝগড়া হতে পারে, জীবিত লিভিং বিংসের মধ্যে ঝগড়া হতে পারে। তো মাউন্টেন তো লিভিং নয়, তাহলে তার সঙ্গে ঝগড়া হবে কি করে? না, মাউন্টেনকে হিউম্যান কোয়ালিটি বা অ্যানিম্যাল কোয়ালিটি অ্যাট্রিবিউট করা হয়েছে। তো এই ধরনের ঘটনাকে বলা হয় পার্সনিফিকেশন। পুরো কবিতাটাই হচ্ছে কি, পার্সনিফাই করা হয়েছে, ব্যক্তিত্ব আরোপ করা হয়েছে। এই ব্যক্তিত্ব আরোপণের মধ্য দিয়েই কবিতা শুরু হয়েছে, এবং শেষ পর্যন্ত দেখব একটা ডায়লগের ভঙ্গিমায় এই ফেবেলটা লেখা হয়েছে। তো কখনো কখনো ওটা অনেকে প্রশ্ন করতে পারে যে ফেবেলটা তো স্যার আগের ক্লাসে বলেছিলেন ফেবেল। ফেবেল মানে হচ্ছে কি না, নীতিকথার গল্প, যেখানে মানুষের সমাজের জন্য একটু জ্ঞান দেয়া থাকবে, আর প্রকৃতিগত দিক থেকে পশু প্রাণী আর তোমার এরা মানুষের মতো আচরণ করবে। তো এই ধরনের গল্প বা কবিতাকে আমরা ফেবেল বলবো। তো এটা আমরা কবিতাটা পড়ে এর একটা আলাদা রকম ভঙ্গিমা দেখতে পাই, যে এর একটা আলাদা মানে তৈরি হচ্ছে। একরকম আমরা অ্যাপারেন্টলি মানে দেখতে পাচ্ছি, তাকে যখন গভীরে ব্যাখ্যা করছি তখন আলাদা রকম অর্থ পাওয়া যাচ্ছে। তো এটা কি অন্য টাইপের কবিতা হতে পারে? অনেকে বলে যে এটা কি অ্যালিগরি হতে পারে, কিন্তু না, অ্যালিগরির কোনো বৈশিষ্ট্যের মধ্যে নেই। তো তোমরা এটা শুধুমাত্র ফেবেল এই হিসাবেই পড়াশোনা করবে। তো যাই হোক, এই কবিতায় আমরা প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা দিয়ে থাকবো তোমাদেরকে। আর প্রথম যে 3টে লাইন আমরা লিখেছি, এই প্রথম 3টে লাইনের শেষ অক্ষরগুলো একটু খেয়াল করো। শেষ অক্ষরে দেখো রয়েছে স্কুইরেল, আর পরেরটা রয়েছে দেখো কোয়ারেল। এই দুটো শব্দে একটু উচ্চারণগত মিল রয়েছে, স্কুইরেল অ্যান্ড কোয়ারেল। এই দুটোকে আমরা এ ধরে নেব, এ, অর্থাৎ এগুলোকে রাইম স্কিম বলা হয়। আমরা গোটা কবিতার রাইম স্কিমটা দেখব। 19টা লাইন রয়েছে কবিতার মধ্যে, 19টা লাইনেরই রাইম স্কিমটা আমরা দেখব। তো দেখো, দুটো উচ্চারণ একই টাইপের বলে আমরা এ ধরেছি, আর প্রি লেখাটা এটা আলাদা উচ্চারণ, ওই জন্য এটাকে আমরা বি ধরবো। ঠিক আছে? তো দেখো, আগের যে লাইনগুলো আমরা দেখেছি, সেখানে আমরা দেখেছি কবিতাটা শুরু হয়েছে একটা ক্যাজুয়াল কোয়ারেলিং দিয়ে। যদিও এটা ক্যাজুয়াল কোয়ারেলিং, কিন্তু ওর মধ্যে একটা ইউনিভার্সাল অ্যাপিল ছিল, আর এর মধ্যে একটা সিরিয়াস পয়েন্ট অফ ভিউ আছে। ঝগড়াটা ক্যাজুয়াল হলেও এটা একটা সার্বজনীন বিষয়কে তুলে ধরানোর চেষ্টা করেছে। যাই হোক, এবার দ্বিতীয় লাইনগুলোয় দেখো, দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে। বার্ন রিপ্লাইড,
you are doubtless very weak, but all sorts of things and weather must be taken together to make up a year and a spare. দেখো এখানে বান বলতে কাঠবিড়ালিটার নাম দেওয়া রয়েছে বান। বান অ্যাকচুয়ালি ছোট্ট রুটিকে বোঝানো হয়, ছোট্ট রুটি যেটা আমাদের এক গালের মধ্যে প্রবেশ করে যেতে পারে। অর্থাৎ এখানে বান নামটা দেওয়া হয়েছে কাঠবিড়ালিটিকে বিলিটিল করার জন্য, তার ইনসিগনিফিটি বা তার নগণ্যতা, তারপরে তুমি বলতে পারো যে কাঠবিড়ালিটি যে ছোট, একদম ইনসিগনিফিক্যান্ট, তার যে কোনো গুরুত্ব নেই, সেটা বোঝানোর জন্য কিন্তু ওই বান নামটা দেওয়া হয়েছে। যদিও এখানে বান বলে ওকে ইগনোর করার চেষ্টা করা হয়েছে, কিন্তু দেখো তার জ্ঞানের সম্ভারে অনেক কিছু রয়েছে যেটা কিনা মাউন্টেনকে সে ইমপ্রেস করার চেষ্টা করছে। কি বলেছে? অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড আ স্পেয়ার। দেখো এখানে পরিষ্কার লাইনটার ব্যাখ্যা দেওয়া রয়েছে কি, দিস লাইনস রিফার্স দ্যাট এভরিথিং ইজ ইকুয়াল ইম্পর্টেন্ট টু কিপ আপ দ্য হারমোনি অফ দিস ইউনিভার্স। অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্থায়িত্ব টিকিয়ে রাখার জন্য ছোট থেকে বড় সব কিছু প্রয়োজন। এটা কাঠবিড়ালির মাথায় কিন্তু স্ট্রাইক করে রয়েছে, এটা বোঝানোর চেষ্টা করছে কাঠবিড়ালি পাহাড়কে। তো এটা এবার নেক্সট স্টেজে আমরা যাবো। নেক্সট স্টেজে দেখো এরপরে আমরা যে লাইনগুলো দেখতে পাচ্ছি একটু পড়ি। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, অ্যান্ড নট হাফ সো স্প্রাই। দেখো লাইনগুলোয় ছন্দগুলো তোমরা দেখবে, শেষে আমি লিখে দিয়েছি। ডিসগ্রেসের সঙ্গে দেখো প্লেস মিলছে, এফ করে গোল করে দিয়েছি দুটোকে, ইউটা কারোর সঙ্গে মিলছে না, জি দিয়েছি। আই আর স্প্রাই মিলছে, এইচ দিয়ে গোল করেছি। আগের স্ট্যান্ডাতেও তাই করে দেওয়া রয়েছে, একটু ওগুলো দেখে নেবে। তো এখানে কি বলছে না, কাঠবিড়ালি তার নিজের পজিশনে থাকার জন্য নিজেকে অপমান বোধ করছে না। তাহলে এখানে অপমান বোধ করছে না মানে কি, সে অ্যাপ্রিসিয়েট করছে নিজের অবস্থানকে, নিজের পজিশনকে, এবং সে এর জন্য কাউকে দায়ী করছে না, নিজের অবস্থানে সে সুখী। আর এই লাইনটার মূল যে ব্যাখ্যা সেটা দেখো আমরা নিচের লাইনে লিখে দিয়েছি, একটু ভালো করে পড়ে নাও। দ্য স্কুইরেল ইজ স্যাটিসফাইড উইথ ইটস পজিশন। অর্থাৎ কাঠবিড়ালি তার নিজের অবস্থানে কিন্তু খুবই তৃপ্ত। মাউন্টেন ইজ হিউজ ইন সাইজ, মাউন্টেন খুব বড়, আকার আকৃতিতে খুব বড়। সো ক্যারিজ আউট এনরমাস টাস্ক, সুতরাং তার দায়িত্ব কর্তব্য অনেক বেশি। যে বড় বড় পাথরকে ধরে রেখেছে, বড় বড় গাছকে ধরে রেখেছে, বিশাল বড় বনভূমিকে, উডল্যান্ডকে ধরে রেখে দিয়েছে, তাই সে বড় বড় কাজ করছে। বাট দ্য স্কুইরেল ইজ স্মল, কিন্তু কাঠবিড়ালি খুব ছোট্ট। সো হি ক্যারিজ আউট লাইট টাস্ক, সুতরাং সে ছোটো ছোটো হালকা কাজ করে, হালকা হালকা কাজ সে সম্পাদন করে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, বাট বোথ হ্যাভ ভাইটালিটি ফর দ্যার এক্সিস্টেন্স। অর্থাৎ তাদের দুজনেরই কিন্তু অস্তিত্ব এই পৃথিবীর বুকে গুরুত্বপূর্ণ। এখানে দেখো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমি আমার মতো ছোট নও। এখানেও দেখো একটা কম্প্যারিজন তোলা হচ্ছে, এখানে একটা উপমা দেওয়া হচ্ছে, তুলনা দেওয়া হচ্ছে। আই মানে এখানে আমি মানে স্কুইরেলকে বোঝানো হচ্ছে, স্কুইরেলের সঙ্গে কাঠবিড়ালির স্কুইরেলের সঙ্গে মাউন্টেনের তুলনা করা হচ্ছে। মাউন্টেন প্রকৃতিগতভাবে আলাদা আর কাঠবিড়ালিও আলাদা বলেছি, কিন্তু এখানে দেখো যে উপমাটা দেওয়া হচ্ছে সেটা পরিষ্কার ব্যাখ্যা করে বলে দেওয়া হচ্ছে যে তোমার মতো আমি নয় বা আমার মতো তুমি নও। এই অ্যাজ শব্দটা প্রয়োগ করার জন্য এখানে কিন্তু যে উপমা ব্যবহার করা হয়েছে সেই উপমাটার নাম হচ্ছে সিমিলি। আগে আমরা লিটল প্রিগে দেখেছিলাম, ওখানে একটা উপমা, ওটা ছিল মেটাফর। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সিমিলি প্রয়োগ করা রয়েছে। আগের লাইনটাও ঠিক তাই, ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, এখানে অ্যাজ শব্দটা ব্যবহার করার জন্য সিমিলি বলে মনে করা হচ্ছে এটাকে। এটা একটা বাক্য অলঙ্কার। সেই সঙ্গে দেখো তোমার স্প্রাই শব্দটার একটা মিনিং আমরা লিখে দিয়েছি, অ্যাজিল অর্থাৎ কর্মতৎপর অর্থাৎ যে সবসময় কর্মচঞ্চল থাকে। তো তোমরা এটাকে একটু নোট ডাউন করে রাখো, পরবর্তীকালে প্রশ্ন যখন আমরা দেবো তখন এখান থেকে তোমরা প্রশ্নের উত্তরগুলো করতে পারবে। দেখো এরপরে যে লাইনটা লিখেছি আমরা, আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। দেখো এখানে বলা হচ্ছে কি, আমি অস্বীকার করছি না যে তুমি আমাদের স্কুইরেলদের জন্য একটা সুন্দর স্কুইরেলের যাতায়াতের রাস্তা বানিয়ে রেখেছো। এখানে স্কুইরেল ট্র্যাক কথার মানে হচ্ছে রিসোর্সফুলনেস, অর্থাৎ স্কুইরেলদের বেঁচে থাকার জন্য
স্কুইরেলদের বাসস্থানের জন্য যা কিছু করার পাহাড় থেকেই তারা করেছে। তো এটা গ্র্যাটিটিউড ফিল করছে, স্কুইরেল পাহাড়ের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছে। এখানে দেখো আমরা লাইনটার শেষে মেক আর ট্র্যাক দুটো আলাদা আলাদা উচ্চারণ, ওই জন্য আলাদা আলাদা নাম দিয়েছি রাইমটাকে, আগের লাইনের সঙ্গে তোমরা মিলিয়ে দেখবে। তো এর ব্যাখ্যাটা কি বলা হয়েছে, দ্য স্কুইরেল প্রেজেস দ্য পাওয়ার অফ দ্য মাউন্টেন। স্কুইরেল কিন্তু মাউন্টেনের ক্ষমতাকে প্রশংসা করছে, কেন না তাকে তার রিসোর্স দেওয়ার জন্য, অ্যান্ড ফিলস গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা বোধ করছে, ফর গেটিং হিজ অ্যাকোমোডেশন অ্যান্ড রিসোর্সেস, অর্থাৎ নিজের জীবিকা, নিজের খাদ্য উপাদান, নিজের বাসস্থান সব কিছু আহরণ করছে পাহাড়ের কাছ থেকে। সেই জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি কি মাউন্টেনের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছে। দেখো এই দুটো লাইন কিন্তু আর একটা বাক্য অলঙ্কার, যার নাম হচ্ছে লিটোটেস। লিটোটেস বানানটা আমি একটু লিখে দিচ্ছি, দেখে নাও এখনই। লিটোটেস, লিটোটেস মানে হচ্ছে কি না কোনো নাবাচক ভঙ্গিমায় সদর্থক কথাকে বলা। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে দেখো, আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি স্কুইরেল ট্র্যাক, আমি অস্বীকার করছি না, তার মানে কি আমি স্বীকার করছি। অর্থাৎ নাবাচকের মধ্য দিয়ে হ্যাঁ বাচক বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এই অলঙ্কারটার নাম হচ্ছে লিটোটেস। তো এটা তোমরা একটু পড়বে। আর সেখানে দেখো অনেকগুলো লিটোটেসের আমাদের উদাহরণ রয়েছে। দেখো আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, এটা একটা লিটোটেসের উদাহরণ। আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, এটাও একটা লিটোটেসের উদাহরণ। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, এটাও লিটোটেসের উদাহরণ। অর্থাৎ এখানে সবকটা লাইন দিয়েই না বলার ভঙ্গিমায় হ্যাঁ বলার চেষ্টা করা হচ্ছে। প্রথমে বলা হয়েছে দেখো আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, আমার মনে হয় এটা অপমানজনক নয়। তারপরে দেখো আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি তোমার মতো অতটা বড় নয়। আর ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও আমার মতো এতটা ছোট নয়। প্রত্যেকটা না 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 দিয়ে অন্য কিছু একটাকে হ্যাঁ বলার চেষ্টা করা হচ্ছে, এরই নাম হচ্ছে লিটোটেস। এটা একটা বাক্য অলঙ্কার। দেখো এর পরের লাইনটা, ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। দেখো পুটের পরে একটা কে দিয়ে গোল করা রয়েছে, ওটা রাইমটাকে বোঝানোর জন্য। তো এখানে বলা হয়েছে কি ট্যালেন্ট, ট্যালেন্ট মানে কি বৌদ্ধিক ক্ষমতা, বৌদ্ধিক ক্ষমতাটা একে অন্যের সঙ্গে ডিফার করে। এই লাইনটার ব্যাখ্যা কি বলেছে, বলছে এই লাইনটা বলতে শুধু ট্যালেন্টস ডিফার, এই শুধু শব্দটার জন্য কি বলা হয়েছে দেখো, দ্য ইমপ্লিকেশন ইজ দ্যাট এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ ইউনিক ট্যালেন্ট। প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা অতুলনীয় ট্যালেন্ট রয়েছে যা অন্যের সঙ্গে মেলে না। হোয়াট দ্য স্কুইরেল ক্যান ডু দ্য মাউন্টেন ক্যানট, অর্থাৎ যেটা স্কুইরেল করতে পারে সেটা মাউন্টেন পারে না। আবার একই রকমভাবে ভাইস ভার্সা, অর্থাৎ মাউন্টেন যা পারে স্কুইরেল করতে পারে না। তাহলে ট্যালেন্টটা ডিফার করতে পারে কিন্তু তার এক্সিস্টেন্সটা কিন্তু ডিফার করতে পারে না। ঠিক আর পরের ফ্রেজটা দেখো, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সব কিছু বিচক্ষণতার সঙ্গে স্থাপন করা হয়েছে এই জগতে। দেখো এই লাইনটা কি বলেছে না, দিস অ্যাকচুয়ালি এক্সপ্লেন দ্যাট এভরি ক্রিয়েশন অব নেচার ইজ ইউজফুল। অর্থাৎ এই লাইনটা দিয়ে বোঝানো হচ্ছে কি যে এই জগতে যত কিছু সৃষ্টি হয়েছে সব কিছু হচ্ছে ইউজফুল, সব কিছুর উপযোগিতা রয়েছে। অ্যান্ড নাথিং ইজ পয়েন্টলেস, কোনো কিছু গুরুত্বহীন নয়। অল অফ আস হ্যাভ বিন ক্রিয়েটেড ফর সাম পারপাস, কিছু না কিছু উদ্দেশ্যের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। অ্যান্ড এভরিথিং ইজ ইন্টারডিপেন্ডেন্ট অফ ইচ আদার, আর আমরা প্রত্যেকেই একে অপরের ওপর নির্ভরশীল। অর্থাৎ কেউ সেলফ কন্টেন্টেড নয়, কেউ কিন্তু একদম স্বাতন্ত্রিক স্বনির্ভর নয়, এরকম কেউ ঘোষণা করতে পারে না। প্রত্যেকেই প্রত্যেকের উপর নির্ভরশীলতা রয়েছে, আর সেই জন্য তার নির্ভরশীলতা যাতে সে গ্রহণ করতে পারে বা তার উপর যারা নির্ভরশীল তারা যেন তার উপযোগিতা পেতে পারে, তার জন্যই সব কিছু বিচক্ষণতার সঙ্গে অলমাইটি ঈশ্বর বা অলমাইটি আল্লাহ স্থাপন করেছেন। এই লাইনটা দিয়ে এটা বোঝানো হচ্ছে। দেখো লাস্ট দুটো লাইন আমরা লিখেছি, ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। দেখো এই লাস্ট দুটো লাইনের ব্যাখ্যা কি বলছে, বলছে দেখো দ্য লাস্ট টু লাইনস বেসিক দ্যাট শর্টকামিংস মানে অভাব যেটা হচ্ছে বা না পারা ক্ষমতা, অপাওয়ারলেসনেস অর্থাৎ ক্ষমতাহীনতা, ইজ ইনভাইটেবল। অর্থাৎ সবার মধ্যেই কিছু না কিছু অভাব, কিছু না কিছু না পারা ক্ষমতা
এগুলো থাকে, এগুলো সবার মধ্যেই থাকে, এটাকে পূরণ করা সম্ভব নয়। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল দো বিগ, যদিও মাউন্টেন অ্যান্ড দ্য এবং স্কুইরেলকে দেখা যাচ্ছে কি বিগ অ্যান্ড স্মল, একজন বড় একজন ছোট, ইন দ্যাট এক্সিস্টেন্স, অর্থাৎ তাদের অস্তিত্বের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মাউন্টেনকে বড়, স্কুইরেলকে ছোট। দে বোথ হ্যাভ সাম শর্টকামিংস, দুজনেরই কিছু না কিছু অভাব রয়েছে, দুজনেরই কিছু না কিছু অপূরণীয়তা রয়েছে, কিছু না কিছু ক্ষমতার অভাব দুজনেরই রয়েছে। তাই কি বলছে, নাথিং ইন ইস ইউনিভার্স ইজ সেলফ কন্টেন্ড, অর্থাৎ এই পৃথিবীতে, এই মহাবিশ্বে এমন কোনো কিছু নেই যা কিনা স্বয়ং সম্পূর্ণ, রাদার ডিপেন্ডেন্ট অন ইচ আদার, বরং তারা একে অপরের প্রতি নির্ভরশীল। এটাই এখানে শেষ দুটো লাইনের ব্যাখ্যা। আচ্ছা দেখো, আমরা পুরো টোটাল 19টা লাইনের রাইম স্কিম আমি লিখে দিচ্ছি। আমি প্রত্যেকটা লাইনের শেষে আমি রাইমের ওয়ার্ডগুলো আমি লিখে দিয়েছিলাম, রাইমের লেটারগুলো। তো এখন আমি পুরো রাইম স্কিমটা টানা লিখে দিচ্ছি, তোমরা একটু নোট ডাউন করে রাখো। দেখো রাইম স্কিমটা একটু দেখো, এ এ, বি সি বি, ডি ডি, ই ই, এফ এফ, জি এইচ এইচ, আই জে, কে জে কে। অর্থাৎ কবিকে দেখতে পাচ্ছি ঘন ঘন তিনি রাইমের পরিবর্তন করেছেন, অর্থাৎ বিভিন্ন মুডকে তিনি দেখানোর জন্য ঘন ঘন রাইমটাকে চেঞ্জ করেছেন। আচ্ছা, এরপরে তোমরা কবিতাটা ভালো করে পড়বে এবং আগের দিনের ক্লাসের সঙ্গে আজকের ক্লাসের অ্যাডজাস্ট করে একটু দেখবে। আর আমি কিছু দু একটা প্রশ্নের উত্তর লিখিয়ে দিচ্ছি, আর কিছু প্রশ্ন তোমাদেরকে হোমওয়ার্ক হিসাবে দিয়ে দিচ্ছি আজকেই। দেখো, আমরা প্রথমে দুটো প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্ন বলছে, দেখো, হোয়াই ডিড দ্য মাউন্টেন কল দ্য স্কুইরেল লিটল পিগ? উত্তর দেখো, দ্য পোয়েম ইজ স্টার্টেড উইথ এ স্যাট্রিক্যাল টোন অ্যান্ড দ্য মাউন্টেন ট্রাইজ টু বিলিটিল দ্য স্কুইরেল বাই সেইং লিটল পিগ। অর্থাৎ কবিতাটা বিদ্রুপাত্মক ভঙ্গিমায় শুরু হয়েছে, আর মাউন্টেন কাঠবিড়ালিকে বিদ্রুপ করে ছোট করার জন্য লিটল পিগ বলেছে। আচ্ছা, তারপরে 2 নম্বর দেখো, হোয়াট ডাজ মিন অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট? তো এই লাইনটার মানে কি, এই লাইনটার অর্থ কি বোঝাতে চেয়েছেন? দেখো বলেছে উত্তরে, ইট মিনস এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ দেয়ার ওন ইম্পর্টেন্স অ্যান্ড উইদাউট দেম দেয়ার মাইট বি অ্যান ইমব্যালেন্স ইন দ্য হোল সিস্টেম। অর্থাৎ এটার মানে হলো কি, প্রত্যেকটা স্বাতন্ত্রিক বস্তুর বা ব্যক্তির তার নিজের জায়গায় গুরুত্ব রয়েছে। যদি তাদেরকে আমরা বাদ দিই তাহলে দেখতে পাওয়া যাবে কি না, গোটা প্রকৃতিতে, গোটা বিশ্বে একটা বৈষম্যতা তৈরি হয়েছে, অসংলগ্নতা তৈরি হয়েছে, ব্যালেন্স হারিয়ে যাবে। পরেরটা দেখো, আর একটা প্রশ্ন দিয়েছি, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম? The theme of the poem is every creation of nature has a significant role to play. অর্থাৎ প্রত্যেকটা জীবের এই প্রকৃতিতে একটা করে ভূমিকা রয়েছে পালন করার জন্য, গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেখো, আমরা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছি, 3টে প্রশ্ন জাস্ট লিখে আমাদেরকে পাঠাবে। হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল অ্যান্ড হোয়াই? অর্থাৎ স্কুইরেলের কাছে অপমানজনক ব্যাপারটা কোন জিনিসটা নয়, আর কেনই বা নয়? 2 নম্বর প্রশ্ন বলছে, দেখো, হোয়াট ডাজ ট্যালেন্ট ডিফার মিন? ট্যালেন্ট ডিফার কথাটার অর্থ কী? আর 3 নম্বর হচ্ছে কি, নট হাফ সো স্প্রাই, এই কথাটা কোটেশনের মধ্যে রয়েছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্প্রাই? স্প্রাই কথাটার মানে কি, এটা আমরা দেখবে টেক্সটে যখন পড়িয়েছি লিখে দিয়েছিলাম। হোয়াট ডাজ দ্য স্পিকার ওয়ান্ট টু মিন হিয়ার? অর্থাৎ ওই লাইনটার মধ্য দিয়ে কি অর্থ প্রকাশ করতে চাইছেন কবি? তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা যে আগে এক্সপ্লেনেশানগুলো করে দিয়েছি ওখান থেকেই তোমরা পেয়ে যাবে। আর ভালো করে পড়ো, আর হোয়াটসঅ্যাপ ক্লাসে আমাদেরকে প্রশ্ন করবে, যে জায়গাটা বুঝতে পারছো না আমরা সেগুলোকে আবার ক্ল্যারিফাই করে দেবো। ঠিক আছে? ওকে।